আমার প্রিয় ছাত্রছাত্রী, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রদীপ স্যার বলছি। আজকে তোমাদের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের গ্যাসের আচরণ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আদর্শ গ্যাস এই অংশটি নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি। আর আলোচনা করার আগেতে পাশাপাশি তোমরা দুটো বই কাছে রাখবে, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ছায়া ভৌত বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক। আমি পড়াবো, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে, পড়াটা অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। এখন তোমাদের আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করব। দেখি আদর্শ গ্যাস কি। দেখো, আমরা চার্লসের সূত্র পড়েছি, বয়েলের সূত্র পড়েছি, দুটো সূত্রকে সমন্বয় সাধন করেছি। সমন্বয় করে কি পেয়েছি বলো তো? একটা সমীকরণ পেয়েছি, পিভি ইজ ইকুয়াল টু আরটি বা পিভি ইজ ইকুয়াল টু কেটি। এই যে পিভি ইজ ইকুয়াল টু কেটি, এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এই সমীকরণটা যে সকল গ্যাস সকল অবস্থাতেই মেনে চলে, সব সময় মেনে চলে, যদি মেনে চলে তখন তাদেরকে বলা হবে আদর্শ গ্যাস। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল করব, আমরা যখন গবেষণাগারে বা বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা করব, তখন তো আর আদর্শ গ্যাস হয় না। আদর্শ অবস্থায় আমরা থাকি না, আমরা বাস্তব অবস্থায় থাকি। তাহলে বাস্তব কি আদর্শের সঙ্গে মিলে যায়? মিলে যায় না। অর্থাৎ এই যে সমীকরণটা পিভি ইজ ইকুয়াল টু কেটি, যে সমীকরণটা আমি দেখালাম, এই সমীকরণটা যদি সকল অবস্থাতেই মেনে চলে যে গ্যাসগুলো, তখন তাদেরকে বলা হবে আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। বাস্তবে কি সম্ভব? বাস্তবে দেখা গেছে এই গ্যাসগুলো কি অবস্থায় থাকে না, আমরা যদি চাপ আর তাপমাত্রা যদি দেখি, খুব নিম্ন চাপে উচ্চ উষ্ণতায় এই গ্যাসগুলো মেনে চলে। বাস্তব গ্যাসগুলো মেনে চলে। বাস্তব গ্যাসগুলো মেনে চলে বলেই, অর্থাৎ খুব নিম্ন চাপেতে উচ্চ তাপমাত্রায়। আমি দেখো এখানে একটা তোমাদের একটা সিম্বল দেখিয়েছি, পি লিখেছি চাপ, নিচের দিকে তীর দিয়েছি মানে নিম্ন চাপে। আবার এখানে তাপমাত্রা লিখেছি, ওপর দিকে তীর দিয়েছি উচ্চ উষ্ণতা। এটা তোমাদের মনে রাখার সুবিধের জন্য। এই অবস্থায় অর্থাৎ নিম্ন চাপে উচ্চ উষ্ণতায় যে গ্যাসগুলো মেনে চলে, আদর্শ গ্যাস যখন মেনে চলে থাকে, তখন তাদেরকে বলা হবে বাস্তব গ্যাস। এই অবস্থায় থাকলে তাকে বলা হবে বাস্তব গ্যাস। কেন এই অবস্থায় থাকে? অর্থাৎ নিম্ন চাপে কেন প্রযোজ্য হয় বা উচ্চ উষ্ণতায় কেন প্রযোজ্য হয়, আমরা এসো একটু আলোচনা করে দেখি। পিভি ইজ ইকুয়াল টু কেটি, এই সমীকরণ থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি না, পিভি সমান কেটি। আমাদের পি যদি নির্দিষ্ট থাকে আর এখানে কেউ তো ধ্রুবক, তাহলে কে রয়েছে বলতো? ভি এর সঙ্গে টি এর সম্পর্ক আছে। কি অবস্থায় আছে না, সমানুপাতিক। আমি যদি পিটা দিকে নিয়ে চলে আসি, তাহলে ভি সমানুপাতিক টি। এখানে তাই দেখানো আছে ভি সমানুপাতিক টি। অর্থাৎ আয়তনের সঙ্গে পরম তাপমাত্রার যে সম্পর্ক দেখানো হয়েছে, এই সম্পর্কগুলো দেখানোর আগে কয়েকটা কথা একটু মনে রেখো, তাহলে তোমাদের বুঝতে একটা সহজ হবে। গ্যাসের আয়তন যদি কমতে থাকে, কমতে 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 জিরোর কাছাকাছি যদি হয়, কখনো তো বাস্তবে জিরো হওয়া সম্ভব নয়। জিরোর কাছাকাছি আসলে সেটা তরলে রূপান্তরিত হয়, তরলে পরিণত হয়ে যায়। সেই ক্ষেত্রে আর গ্যাস সূত্র কাজ করে না। আমরা তো বলছি গ্যাস সূত্র, যদি তরল হয়ে যায় সেটা গ্যাস সূত্র প্রযোজ্য হবে কেন, এইটাকে তোমরা শুধু মনে রাখবে। এবার আমরা আলোচনায় আসছি, কি ঘটনা এখানে ঘটছে। দেখো, ভি সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে বলো তো? আয়তনও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আয়তনও বৃদ্ধি পাবে। আবার তাপমাত্রা যদি কমে যায়, আয়তনও কমবে। তাপমাত্রা কমতে কমতে এমন একটা অবস্থায় যদি এসে হাজির হয়, অর্থাৎ আয়তন কমতে কমতে জিরোর কাছাকাছি আসছে, যেটা বাস্তবে সম্ভব নয়। জিরো আসার আগে সেটা তরলে পরিণত হয়। অর্থাৎ সেই সময় কিন্তু এই সূত্র কাজ করে না, অর্থাৎ গ্যাস সূত্র কাজ করে না। অর্থাৎ খুব নিম্ন তাপমাত্রাতে কাজ করে না,
যেহেতু নিম্ন তাপমাত্রায় কাজ করে না, তাহলে কোথায় কাজ করবে? উচ্চ তাপমাত্রা বা উচ্চ উষ্ণতায় কাজ করবে। তাই দেখো এখানে উচ্চ উষ্ণতা দেখানো হয়েছে। এই সিম্বলটাকে একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের বুঝতে একটা সহজ হবে, তোমরা মনে রাখতে পারবে, এটা নেমোনিক হিসেবে ব্যবহার করতে পারবে। আবার দেখো আমরা এবার যদি চাপের সঙ্গে সম্পর্কটা দেখি, চাপের সঙ্গে সম্পর্কটা কি বলো তো? এখানে দেখতে পাচ্ছি পিভি সমান কেটি, অর্থাৎ আমি যদি এখানে লিখি পিভি সমান কেটি, এখানে আমরা ভি সমান কি লিখতে পারি বলো তো? ভি সমান লিখতে পারি কেটি বাই পি, অর্থাৎ চাপের সঙ্গে আয়তন, চাপের সঙ্গে আয়তন, গ্যাসের আয়তন কি সম্পর্ক আছে বলো তো? ব্যস্তানুপাতিক আছে, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমবে, চাপ বাড়লে আয়তন কমবে, আবার চাপ যদি কমে যায় আয়তন বেড়ে যাবে, উল্টো সম্পর্ক হবে। তাই যদি সম্পর্ক এখানে হয়ে থাকে তাহলে কি হয় বলো তো? না, চাপের মান যদি বাড়তে 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 অসীম হয়ে যায়, তাহলে এ পি যত বাড়বে আয়তন তত কমবে। কমতে কমতে এই যে বললাম, যখন আয়তন কমে যাবে জিরোর কাছাকাছি, শূন্যের কাছাকাছি এসে হাজির হবে, যেটা বাস্তবে কখনো সম্ভব নয়, তার আগে সেটা তরলে পরিণত হবে। আর তরলে পরিণত হলেই সেটাকে গ্যাস রইল আর গ্যাস নেই, সুতরাং গ্যাস সূত্র সেকেন্ডের প্রযোজ্য হবে না। অর্থাৎ উচ্চ চাপেতে এটা প্রযোজ্য হবে না। কোথায় কাজ করবে? না নিম্ন চাপে। তাই দেখো এখানে নিম্ন চাপ নিচের দিকে তীরটা দেওয়া হয়েছে। অর্থাৎ আদর্শ গ্যাসগুলো বাস্তব গ্যাসের মতন ব্যবহার করবে, অর্থাৎ বাস্তব গ্যাস হিসেবে ব্যবহৃত হবে কখন? যদি নিম্ন চাপ থাকে, অর্থাৎ খুব কম চাপ থাকে, কম চাপে, আর উচ্চ উষ্ণতা যদি আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে এই তখন আদর্শ গ্যাসগুলো বাস্তব গ্যাসের মতন ব্যবহার করবে। আমরা এই আদর্শ গ্যাস নিয়ে আরও কয়েকটা জিনিস আমরা জানব। কি জানব না, দেখি তারা কিভাবে আচরণ করে, আমাদের বাস্তবে কিভাবে থাকে, বাস্তব গ্যাসগুলো কিভাবে থাকে, আর আদর্শ গ্যাসগুলো কিভাবে আচরণ করে, সেই সম্পর্ক আমরা কিছু জেনে নেব। দেখো এই যে আমরা আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস এসব নিয়ে আলোচনা করছি, গ্যাসগুলো যদি অণুগুলো আমরা চিন্তা করতে পারি, অণু তো আর চোখে দেখা যায় না, আমরা চোখে দেখতে পাই না, আমাদের চোখে ধরাও পড়ে না। আমরা যদি একটা কল্পনা করি, ধরো তুমি 3 তলা বা 4 তলার ছাদে কি 8-10 তলার ছাদেতে আছো, ছাদের নিচেতে মানুষ আছে, মানুষ ছোটাছুটি করছে, গাড়ি ঘোড়া সব যাচ্ছে, সেখানে দেখতে পাবে এই গাড়ি বা মানুষগুলো বিভিন্ন গতিতে তারা ছোটাছুটি করছে, বিভিন্ন দিকে তারা ছোটাছুটি করছে, সবাই কিন্তু সরলরেখা বরাবর যাচ্ছে না, কখনো যাচ্ছে যারা হেঁটে হেঁটে যাচ্ছে। তুমি একটা যে কোনো বিশেষ মানুষকে লক্ষ্য করে দেখো, সে হাঁটতে হাঁটতে যাচ্ছে, যেখানে ফাঁকা পাচ্ছে সেখানে তার গতি বেড়ে যাচ্ছে, আবার যেখানে জনসমাগম বেশি আছে, অর্থাৎ যেখানে একটু ঘনত্ব বেশি, সেখানে তার গতিবেগ কমে যাচ্ছে, আবার দিক পরিবর্তন করছে। এই যে কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো ডাইনে, কখনো বাঁয়ে, কখনো পিছনে, কখনো সামনে, এই বিভিন্নভাবে তাদের গতি, এই গতি থাকার জন্য কোনো নির্দিষ্ট মুহূর্তে কিন্তু একটা গ্যাস অণুর গতিবেগ আমরা নির্ণয় করতে পারি না। অষ্টাদশ শতাব্দীতে বিজ্ঞানীরা ভাবলো কি, যে এই গ্যাসের অণুগুলো নিয়ে একটা মডেল করা দরকার। তাদেরকে সত্যিই তো তারা কেমন দেখতে, যাদেরকে চোখে আমরা দেখতে পাই না, তারা কিভাবে কেমন আচরণ করে, কিভাবে চলাফেরা করে, কিভাবে গতি নিয়ে যায়, কত গতিবেগ নিয়ে যায়, এটা একটা মডেল করা দরকার। তার জন্য তারা একটা মডেল বানিয়েছিলেন, কিছু স্বীকার করে নিয়েছিলেন ওটা এই ধরনের হতে পারে। আমরা যেমন কোনো জিনিসকে কল্পনায় ভাবতে পারি, 4টে পা আছে, সামনে সুর আছে, কানগুলো মানে বড় বড় কুলোর মতন বড় বড় দেখতে, কি বলো তো, তোমরা বলে দেবে হাতি। তেমনি আমরা এই গ্যাসের অণুর যদি একটা ধারণা দিতে পারি যে এই ধরনের হয়, তাদের গতি, তাদের গতিপথের অভিমুখ, তাদের বেগ, বিভিন্ন বিষয় নিয়ে তারা যদি আমরা একটা ধারণা দিতে পারি, তাহলে আমরা গ্যাস সম্পর্কে যখন আলোচনা করব, এই অধ্যায় পড়ব বা উচ্চ শিক্ষায় যাব, সেখানে আমাদের অনেকটা সহজ হয়। দেখি আমরা সেই মডেল কিভাবে ধরে নিয়েছিলেন, এগুলো কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা কয়েকটা মানে স্বীকার্য নিয়ে আলোচনা করব।
প্রথম স্বীকার্য বলছে সকল গ্যাসই অসংখ্য অণুর সমষ্টি, অসংখ্য অণুর সমষ্টি। আমরা যা গ্যাস নিই প্রত্যেকটা গ্যাস কিন্তু অসংখ্য অণু নিয়ে তৈরি, শুধু একটা অণু ছুটছে তাই নয়। আমরা যদি মানে কোনো মুদিখানা দোকানে যাই, আমরা যদি বস্তা নিই, দেখবে বস্তাতে চিনির বস্তায় অসংখ্য চিনি নিয়ে বস্তা তৈরি। যদি আমরা ডাল নিই, অসংখ্য ডাল নিয়ে বস্তাটা ভরাট হয়ে আছে। এখানেও সেরকম আমরা যদি গ্যাসের অণুগুলোকে ভাবি, অসংখ্য অণু আছে, অণু দিয়ে তৈরি। একই গ্যাসের অণুগুলো একই রকম, কিন্তু ভিন্ন গ্যাসের অণুগুলো আলাদা। অর্থাৎ দেখো, এই যে বললাম তোমার মুদিখানা দোকানে তুলনা করছিলাম, যদি আমরা চিনির বস্তা নিই প্রত্যেকটা অণুগুলো একই রকম দেখতে। যখন ডালের বস্তা চলে যাব সবকটা ডাল আছে ডালের মতন দেখতে, সুপারির বস্তা চলে যাব সবকটা সুপারির মতো দেখতে। অর্থাৎ এই গ্যাসের ক্ষেত্রে সেরকম অণুগুলো কিন্তু সব একই রকম দেখতে। একই গ্যাসের অণুগুলো, নাইট্রোজেনে যদি দিই সবকটা একই রকম দেখতে, হাইড্রোজেন যদি নিই সবকটা একই রকম দেখতে। সব কটা গ্যাসের অণু একই গ্যাসের ক্ষেত্রে একই রকম দেখতে হবে। 2 নম্বরটা কি বলছে, গ্যাসের অণুগুলো বিন্দুভর, বিন্দুভর একদম ছোট, যেটা কাল্পনিক বিন্দুভর। তাই পাত্রের আয়তনের তুলনায় অণুগুলোর আয়তন নগণ্য। এত ছোট পাত্রের তুলনায়, একটা যদি বড় পাত্র নেই, পাত্রের তুলনায় তাদের যে আয়তন সেটা কিন্তু খুবই নগণ্য, খুবই ছোট। এটা হচ্ছে দ্বিতীয় স্বীকার্য। গ্যাসের অণুগুলো সর্বদাই গতিশীল, সর্বদাই গতিশীল। এদের গতি এলোমেলো, এদের বেগের মান 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। অণুগুলোর বেগের মান এতই এলোমেলো যে কোনো এক মুহূর্তে একটি গ্যাস অণুর বেগ বা গতিশক্তি নির্ণয় করা সম্ভব নয়। গ্যাসের অণুগুলো এলোমেলো গতিশীল। অর্থাৎ যদি আমরা দেখি একটা অণুকে চিন্তা করি, কখনো এইদিকে কখনো এইদিকে কখনো এইদিকে, বিভিন্নভাবে তারা এলোমেলো গতিশীল, এলোমেলোভাবে তারা যাচ্ছে। তাদের কোনো একটা মুহূর্তে তাদের বেগ নির্ণয় করা সম্ভব নয়, কারণ তাদের বেগ 0 থেকে অসীম পর্যন্ত। এই যে বললাম, আমরা ছাদ থেকে যদি তাকিয়ে দেখি, 10 তলার ছাদ থেকে নিচে দেখব রাস্তা দিয়ে অসংখ্য মানুষ হেঁটে যাচ্ছে। মানুষগুলোর কিন্তু গতিবেগ, কখনো সামনে কিছু বাধা আসলে থেমে যাচ্ছে, গাড়ি এসে গেল থেমে গেল, আবার গাড়ি আসার জন্য পাশ দিয়ে বেঁকে গেল চলে গেল, আবার যেন ফাঁকা পাচ্ছে যাচ্ছে, আবার গাড়িটা ধরার জন্য দেবে কেউ ছুটে ছুটে যাচ্ছে, সেখানেতে তার গতিবেগ হঠাৎ বেড়ে গেল। এই যে 0 থেকে অসীম পর্যন্ত ইচ্ছা মতন এখানে এরা থাকবে, এটাকে আমরা কিন্তু ধরে নিয়েছি স্বীকার্য হিসাবে। 4 নম্বর স্বীকার্যটা কি বলছে দেখো, গ্যাসের অণুগুলো সর্বদা নিজেদের মধ্যে ও পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। সবসময় নিজেদের মধ্যে ধাক্কা খায়, পাত্রের দেওয়ালের মধ্যে ধাক্কা খায়। পাত্রে যে আবদ্ধ পাত্র রাখা আছে, ছোটাছুটি করতে করতে, অর্থাৎ যদি আমরা এইভাবে একটা পাত্র করি, এই যে ছোটাছুটি করে পাত্রে ধাক্কা দিল, আবার এখানে ধাক্কা খেলো, আবার এখানে যেখানে এলো অন্য একটা অণুর সঙ্গে ধাক্কা খেয়ে আবার এইদিকে চলে গেল, এই বিভিন্নভাবে যাচ্ছে। কিন্তু এই পাত্রের যে দেওয়াল আছে, যে তার চারদিকে আবরণ রয়েছে, সেখানে কিন্তু প্রতিমুহূর্তে ধাক্কা খাচ্ছে। উষ্ণতা স্থির থাকলে একক আয়তে অণুর সংখ্যা বা যে কোনো স্থানে অপরিবর্তিত থাকে। যদি উষ্ণতা স্থির থাকে তাহলে এই অণুর সংখ্যা সবসময় নির্দিষ্ট থাকবে, এখানে সেখানে কিন্তু কিছু পরিবর্তন হবে না। পরপর 2টি সংঘর্ষের মাঝের পথ একটি অণু সমবেগে যায়। 2টো অণু, একটা অণু আছে আর একটা অণু আছে। এই অণুটা যখন এখানে যে ধাক্কা খায়, এই অণু থেকে 1 নম্বর অণু থেকে যখন 1 নম্বর অণু যখন 2য় নম্বর অণুর কাছে ধাক্কা খায়, এই মাঝের রাস্তাটা সবসময় সরল রৈখিক হবে, অর্থাৎ সরল রেখা বরাবর যাবে। ধাক্কা খাওয়ার পর তখন আবার সে বেঁকে যাবে বিভিন্ন দিকে, এই দিকেও বাঁকতে পারে, ওপর দিকেও বাঁকতে পারে, ডাইনে বাঁয়ে যে কোনো বাঁ দিক ডান দিক যে কোনো দিকে আসতে পারে। 2টি অণু সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে ও পরে অণু দুটির রৈখিক ভরবেগ আর গতিশক্তি অপরিবর্তিত থাকে। মোট রৈখিক ভরবেগ আর গতিশক্তি এরা অপরিবর্তিত থাকবে। ভরবেগ, ভর গুণিত বেগ, একে বলা হয় ভরবেগ। আর গতিশক্তি ½ mv², আমরা জানি এখানেতে, এই সবসময় অপরিবর্তিত থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে কিংবা পাত্রের দেওয়ালের সঙ্গে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না। অর্থাৎ গ্যাস অণুগুলোর সম্পূর্ণ শক্তি হলো গতিশক্তি।
সম্পূর্ণ শক্তি হচ্ছে গতিশক্তি, অর্থাৎ অণুগুলো প্রচণ্ড বেগে ছোটাছুটি করছে, তারা পাশাপাশি দেয়ালের সঙ্গে তাদের কোনো আকর্ষণ করছে বোধ করে না। অর্থাৎ অফিস ছুটির সময় যখন সবাই তাড়াহুড়ো করে বাড়ি যায়, রাস্তা দিয়ে তাকিয়ে দেখবে, সে তখন কিন্তু ছুটে ছুটে বাসগুলো ধরার চেষ্টা করবে, ডাইনে বাঁয়ে দোকানে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার নজর আর থাকে না, তাই না? কোনো আকর্ষণ অনুভব করে না। ঠিক একইভাবে এই গ্যাসের অণুগুলোকে ভাবতে হবে। আমি দেখো এই বিভিন্ন মানুষের সঙ্গে গ্যাসের অণুগুলো তুলনা করছি, তাই বলে এই নয় মানুষগুলো হচ্ছে গ্যাসের অণু, কিন্তু আমরা যদি কল্পনায় এইভাবে ভাবতে পারি আমাদের পড়াটা অনেকটা সহজে দাঁড়ায়। আমাদের কল্পনালোক সিক্স সেন্স যেটা বলে, ষষ্ঠ ইন্দ্রিয়, তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু অনেকটা বিজ্ঞান আমাদের কাছে অনেকটা প্রাঞ্জল হয়ে ওঠে, আমাদের কাছে অনেকটা প্রাণবন্ত হয়ে ওঠে, আমাদের কাছে জীবন্ত হয়ে ওঠে। আমরা কিন্তু আরও ভালো করে সেটাকে বুঝতে পারি, আমাদের আরেক গভীরতা কিন্তু বেড়ে যায়। এইভাবে বিজ্ঞানকে বোঝার চেষ্টা করবে, সাধারণ জিনিসের সঙ্গে বিজ্ঞানকে মিলিয়ে নেবে, তাহলে দেবে অনেকটা সহজে দাঁড়ায়। তাহলে আমরা এখন কি দেখলাম? আদর্শ গ্যাস, এদের যে মডেল, এগুলো কিন্তু আদর্শ গ্যাসের মডেল, এর যে স্বীকার্য, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এগুলোকে বারবার জেনে নেবে আর ভাববে, তাহলে কিন্তু মনে থাকবে। দেখো, এই তুমি মনে করো কোনো ক্লাস করছো কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল রুমেতে, হঠাৎ গন্ধ ছাড়ছে। কিসের গন্ধ? না, পচা ডিমের গন্ধ। পচা ডিমের গন্ধ মানে কি গ্যাস বলো তো? না, দেখবে H2S বলে একটা গ্যাস আছে, এই গ্যাসটা কিন্তু পচা ডিমের মতন গন্ধ। শুধু পরীক্ষাগারে কেন, আমরা যদি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখবে একটা পচা দুর্গন্ধ ছাড়ছে, কোনো কুকুর বা বিড়াল মারা গেলে তার পচা গন্ধ নাকে এসে হাজির হয়। তাহলে এই যে গন্ধটা হঠাৎ চলে এলো, কার মাধ্যম দিয়ে এলো? সেখানে কোনো কি রাস্তা আছে কিছু? তা নয়, ওই বাতাসের ভিতর দিয়েই তারা চলে এলো একটা বিশেষ ধর্মের জন্য। সেই ধর্মটাকে আমরা বলবো ব্যাপন। আমরা তোমাদের এখন ব্যাপন পড়াবো। এখন যেটা পড়াতে যাচ্ছি এটা ব্যাপন। ব্যাপন, এই ধর্মটাকে আমাদেরকে জানতে হবে। না, ব্যাপন হলো যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস, যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস বাহ্যিক সাহায্য ছাড়াই, কোনো সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশে যায় এবং সমসত্ব মিশ্রণ গঠন করে, তাকে ব্যাপন বলা হয়ে থাকে। অর্থাৎ দুই বা ততোধিক গ্যাস যারা পরস্পর বিক্রিয়া করে না, তারা যদি মিশে যায় এবং মিশে যাওয়ার পরে সমসত্ব মিশ্রণ গঠন করে, সমসত্ব মানে কি? সব জায়গায় সমান সত্ত্ব আছে যেখানেতে, অর্থাৎ গন্ধটা সেখানে কিন্তু চারিয়ে আছে। তুমি এখানটা গন্ধ পাচ্ছ, 2 ফুট দূরে গন্ধ পাবে না, আবার 3 ফুট দূর থেকে গন্ধ পাবে, তা নয়, কিন্তু গন্ধটা চারদিকে মানে সমানভাবে ছড়িয়ে আছে। এটাকে আমরা বলবো সমসত্ব। এই যদি হয় তখন তাকে আমরা বলবো ব্যাপন। এই ব্যাপনও এটা গ্যাসের একটা ধর্ম, যার ফলে গ্যাসের অণুগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে যায়। এই বিশৃঙ্খল গতি নিয়ে যাওয়ার জন্যে কিন্তু এই গন্ধ কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয়, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে আসে। আমাদের নাকেতে কখনো পচা গন্ধ, কখনো গোলাপ ফুলের গন্ধ, তো মিষ্টি গন্ধ। সুতরাং সবসময় পচা গন্ধ আসবে তার কোনো মানে নেই। সুতরাং যে কোনো গন্ধ আসুক না কেন, সব তার জন্য দায়ী কিন্তু এই ব্যাপন। ভৌতবিজ্ঞানের বিভিন্ন টপিকের ওপর ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করো।